নমস্কার। টুডে স্টোরি প্রেজেন্টস মঞ্জুরি কবিতার সাথে কিছুক্ষণ। সঙ্গে তো আমি রয়েছি পল্লবী, আর আজ আলাপ করিয়ে দেব এই পর্বের শিল্পীর সঙ্গে, স্বস্তিকা থাপা। আমাদের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই একজন করে বাচিক শিল্পী। তার কণ্ঠে তো কবিতা আমরা শুনবই, সঙ্গে আড্ডাও দেব। প্রথমে যেটা দিয়ে জানতে চাইবো তোমার কাছ থেকে, যে এই যে কবিতার সঙ্গে সম্পর্ক কবে থেকে শুরু? কবিতার সঙ্গে সম্পর্ক আমার একদম ছোটবেলা থেকে। গতানুগতিক আবৃত্তিটা শেখা হয়নি, সেটা কিছুটা পরে শিখেছি। একদম ছোটবেলা থেকে কবিতার প্রতি ভালোবাসা তো ছিলই। বলতে গেলে বাড়িতে সাংস্কৃতিক একটা পরিবেশ রয়েছে, সবাই কিছু না কিছুর সঙ্গে যুক্ত। তো এরকম একদিন কালী পুজো উপলক্ষে পাশের পাড়ে একটা কম্পিটিশন হচ্ছিল। আমি মায়ের সঙ্গে যাচ্ছিলাম, মা বললেন যে দেখ কবিতার কম্পিটিশন হচ্ছে, তুই যা, দিয়ে একটা কবিতা পড়। গড়গড় করে একটা কবিতা মুখস্থ বলে দিয়েছিলাম, গুরু ভক্তি কবিতা। তো প্রাইজ পেয়ে গেলাম। সেই থেকে ইন্টারেস্টটা আমার গ্রো করে। তারপরে শেখা, মানে শেখা সেরকম ভাবে কি তালিম নেওয়া হয়েছে না পরিবারের সবাই গাইডটা করতে পেরেছে? পরিবারের সবাই তো আমাকে সমস্ত কিছুতে সাপোর্ট করেছেনই, তার সাথে গতানুগতিক শেখা তো রয়েছেই। আমি শ্রেয়সী বটব্যালের ছাত্রী, উনি আকাশবাণী কলকাতায় রয়েছেন। আর কোন ধরনের কবিতা পাঠ করতে ভালো লাগে? আমি আধুনিক কবিতা একটু বেশি পছন্দ করি, যেগুলো কিছুটা প্রেমের কবিতা বা কিছুটা যেখানে সোশ্যাল মেসেজ রয়েছে সেই ধরনের কবিতা। তাছাড়া রবীন্দ্রনাথ তো রয়েছেন। আর প্রিয় কবি কে? প্রিয় কবি জয় গোস্বামী। আজকে প্রথম নিবেদন কি তোমার? বেশ, জয় গোস্বামীর তাহলে একটি কবিতা, জল হাওয়ার লেখা। শুনবো। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দেখি গো, যে দেখি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি? মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে। কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী, সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবে না। ছুতে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের পাশে পাশে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ, ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া। তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? অসাধারণ একটা কবিতা শুনলাম। কবিতা, সামাজিক কবিতাও যেমন আছে, আরো বিভিন্ন ধরনের কবিতা আছে। অনেকে বলে যে এই যে বাচিক শিল্পী যারা হয়, একটা ভয়েসের কোয়ালিটি, একটা টোন ডিপেন্ড করে। আর তোমার গলাটা খুবই সফট অ্যান্ড স্মুথ। তো কখন এই যে প্রতিবাদ, এই ধরনের কবিতা, প্রতিবাদী কবিতা যেগুলো হয়, সেগুলো যেন বোধহয় একটু উচ্চ স্বরের দরকার, তো সেক্ষেত্রে টোনটা তো তখন ভ্যারিয়েশন হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তো টোনের ভ্যারিয়েশন হয়। যেরকম আবৃত্তি যারা শিখেছে তারা জানে বিভিন্ন ধরনের স্কেল একটা কবিতা বলা প্র্যাকটিস করতেই হয়। হ্যাঁ, কিছু কিছু কবিতা কিছু কিছু মানুষের গলায় খুব ভালো লাগে। যেমন আমার গলাটা কম্পারেটিভলি একটু শার্প বুঝে, তাই আমার গলায় প্রতিবাদী কবিতা হয়তো অতটা ভালো লাগে। তাই বলে যে আমি প্রতিবাদী কবিতা বলবো না, এমনটা তো হয় না। যেমন ধরে নিচ্ছে অভিনয়ের ক্ষেত্রে কিছু কিছু অভিনেতা রয়েছেন যারা একই গোছের চরিত্রে বারবার অভিনয় করে, মানে অমুক অভিনেতা উনি এই ধরনেরই চরিত্র করেন। কিন্তু আমি বিশ্বাস করি যে সব ধরনের কাজ না করলে বুঝতে পারবো না যে আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা রয়েছে। হয়তো আমি
সেই মতো পারবো না, হয়তো আমি 100 পারবো না, 190 তো পারবো। আর শেখার তো কোনো অন্ত নেই, সমস্তটাই শিখতে হবে। একদমই তাই, মানে একটা এই যে ছাপ ফেলে দেওয়া, মানে ওর গলাটা একটু সফট, মানে শুধু প্রেমের কবিতাই যাবে। আমি যদি ট্রাই না করি আমি কি করে জানবো যে আমার গলায় কোনটা স্যুট করছে বা করছে না? কবিতাতে রয়েছে তোমার জীবন সম্পর্কে একটু জানবো, যে তুমি বর্তমানে কি করছো, কোথায় থাকো? আমি থাকি বেহালায়, কলকাতা, সেখানেই জন্ম, সেখানেই বড় হওয়া। আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ছি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। বাহ। আমার ডিপার্টমেন্ট বায়োটেকনোলজি। আর এছাড়া পড়াশোনা ছাড়া রান্না বান্না করতে খুব ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, আমি নাচ করি, ভারতনাট্যম ডান্স। মাল্টি ট্যালেন্টেড, মানে শুধু কিন্তু কবিতা নয়, একেবারে মানে গান নাচ সব, একটু সংস্কৃতির পরিবেশ একটা বাড়িতে সেরকম ভাবে নিজেকে তৈরি করা। আর ছোট থেকে সেই সাপোর্টটা তুমি পেয়ে এসেছো, আর সবাইকে দেখেছো বাড়িতে যে কিভাবে সবাই নিজেকে ডেভেলপ করছে। তো এখন তো অনুষ্ঠান, মানে উৎসবের মরশুম, প্রচুর অনুষ্ঠানে হচ্ছে, তো কবিতার সঙ্গে কি মানে নাচ গান এগুলো কি চলতে থাকছে? হ্যাঁ, কবিতার সঙ্গে নাচটা তো আমার চলতে থাকছে। তাছাড়া আমি ছবি আঁকি, আমি মানে সিনিয়র ডিপ্লোমা করছি ফাইন আর্টসে। আমার বাবা যেহেতু শিল্পী, মানে আমার বাড়িতে সব ডোমেইনেরই শিল্পী রয়েছে, কাজে আমি মানে সবটাকেই ভালোবাসি। তার মধ্যে থেকে কবিতাটা আগে কেউ কখনো বলেনি, আমার মধ্যে নতুন বলতে কবিতাটা। এই যে এতগুলো দিক, ছবি আঁকা, ইঞ্জিনিয়ারিং, গুলো সবটা সামলে কবিতা, মানে লাস্ট অব্দি কোনটাকে মানে তুমি সঙ্গে নিয়ে চলতে চাও? কারণ ইঞ্জিনিয়ারিং করতে গেলে একটা লাস্টে চাকরি যখন তুমি পেয়ে যাবে, তখন এইগুলোকে সামনে অনেকে বলে ব্যালেন্স করতে পারছি না, তো সেই দিকটা কিভাবে ব্যালেন্স করবে? আমি এখনো ভীষণ ভাবে চেষ্টা করছি ব্যালেন্স করার। আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরোই, সল্ট লেকে কলেজ যাই, এসে স্টুডেন্ট পড়িয়ে নাচের ক্লাস করে বাড়ি ঢুকি। সপ্তাহে হেট্রিক শিডিউল একদম। হ্যাঁ, সপ্তাহে 2 দিন আমি নিজে এখনো কবিতা শিখছি, নিজের কবিতার চর্চাটা করি। তার মাঝে উইকেন্ডটা তো রয়েছে, উইকেন্ডটাকে একেবারে উৎসল করতে হবে। হ্যাঁ, কারণ কবিতা হোক, গান বা নাচ, একটা তালিম বা একটা চর্চার মধ্যে না থাকলে খুবই মুশকিল। তো সেদিক থেকে আর যারা স্টুডেন্টরা রয়েছে তোমার, তাদের কথা বল, যে তারা কেমন, তারা কত বাধ্য, বা আজকালকার ছেলে মেয়েরা একটু দুরন্ত হয়, বেশি চঞ্চলে, তাদের কিভাবে ম্যানেজ করো? যেহেতু আমি মানে পড়াই যেহেতু, আর আমাকে দেখে হয়তো অতটা রাগী মনে হয় না, কিন্তু যখন আমি পড়াতে ঢুকে যাই রাগী ম্যাম হয়ে যায় তখন, হ্যাঁ মানে আমি তেমন বকি না, কিন্তু অবাধ্য হলে একটু পড়া হতে হয়। যে শাসনটা আমরা পেয়ে বড় হয়েছি, সেই শাসনটা এখন কোথাও একটা গিয়ে হারিয়ে। না, এখন তো অনেক বাবা মা পছন্দ করে না, মানে শাসন করলে আবার বলে যে না, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষক হয়তো তাকে শাসন করতে চাইছে, কিন্তু বাবা মা প্রোটেস্ট করছে যে কেন তুমি আমার ছেলে মেয়েকে বল। মানে টাচফুড, আমি সেই ধরনের গার্জেন পেয়েছি যারা এই জিনিসটাকে সাপোর্ট করে। আমরা যেরকম একটা জায়গায়, যদিও আমি এখনো তেমন বড় হই, একটা ঠিকঠাক পথে এখনো রয়েছে, সেই শাসনটা খুব দরকার, না হলে মানে পথ থেকে অন্যদিকে চলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। আর তুমি কত ছোট ছোট বাচ্চাদের পড়াও, মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস? আমি পড়াই হচ্ছে ওই মোটামুটি 6 থেকে 12। স্ট্রিম সায়েন্স। আচ্ছা, মানে তুমি সায়েন্স পড়াও, কিন্তু এরকম কবিতা বা নাচ গান এগুলো কি শেখাও? না না, শুধু পড়াশোনার দিকটাই? চর্চা মানে কবিতা নাচ এগুলো শুধু নিজেই চর্চা করছি, কারণ নিজেরা এখন শেখার প্রচুর বাকি। আর এবার দ্বিতীয় নিবেদনে যাব, কি থাকছে? দ্বিতীয় নিবেদনে থাকছে আর একটু যারা ম্যাচিওর মানুষ রয়েছেন তাদের জন্য একটা কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, যখন বৃষ্টি নামলো। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলক শক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশাদিন। চলক শক্তিহীন হচ্ছি, চলক শক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলেন তোমার ভালো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বাহ, অসাধারণ দুটো কবিতাই পরপর শুনলাম। কবিতা নিয়ে যারা বাস করে, যারা উঠে বসে, এরকমই হয় বোধহয়, কারণ সবকিছুরই চর্চার তো অবশ্যই দরকার। আর গলারও বিষয় আছে, টোনটাও খুব সুন্দর যাচ্ছে। তো একটু বলো যে ছোটবেলা থেকে আজ অব্দি মানে কবিতা তো অনেক জায়গায় পারফর্ম করলে,
নিশ্চয়ই পুরস্কারও পেয়েছো, সেই প্রথম দিনের কথা মনে পড়ে যখন প্রথম প্রাইজ পেয়েছিলে, সেই অনুভূতি? সেই প্রথম প্রাইজ যখন পেয়েছিলাম তখন তো আবৃত্তি কি জানতামই না, কবিতা কিভাবে বলে সেটাও জানতাম না, গড়গড়িয়ে মুখস্থ করে দিয়েছিলাম। তো তখন অনেকটাই ছোট ছিলাম, ক্লাস 2 তে পড়তাম। একটা ক্লাস 2 এর মেয়ের যেরকম লাগতে পারে ফার্স্ট প্রাইজ পেয়ে, সেরকমই একটা মানে ভীষণ খুশি যে হ্যাঁ এই জিনিসটা আমি পারি। তারপর যখন বুঝতে শুরু করলাম যে কবিতা কি, সেখানে গলাটা, সেখানে অনুভূতি, আবেগটা কতটা ম্যাটার করে, সেই প্রাপ্তিটা অনেকটা বেশি। মানে এমন তো নয় যে যেখানেই কম্পিটিশনে গেছি সেখানেই প্রাইজ পেয়েছি, একদম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে না দর্শকের ফিডব্যাকটা খুব ম্যাটার করে। আর মানে আমার কবিতার ক্যারিয়ারে সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল হচ্ছে টুডে স্টোরি আয়োজন করেছিল কবিতা উৎসব। সেই কবিতা উৎসবের পরে আমি মোটামুটি একটু কিছুটা পরিচিতি পাওয়া শুরু করি। না, যে কোনো পুরস্কারই বলে যে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, সমালোচনা খুবই দরকার, কারণ সমালোচনা না শোনার অভ্যাস থাকলে নিজেকে গড়া যায় না। তো সেদিক থেকে তুমি সমালোচনাটা কিভাবে অ্যাকসেপ্ট করো, বা আজ অব্দি হয়েছে এরকম কেউ মুখের উপরে বলেছে কোনো অনুষ্ঠানে যে না এটা ভালো হচ্ছে না বা এটা যাচ্ছে না, এরকম কোনো বাজে অভিজ্ঞতা হয়েছে? আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে প্রচন্ড রকমের বিশ্বাস করি, কারণ কেউ যদি না বলে, মানে সবাই যদি ভালো ভালো বলে, তাহলে তো আমি নিজেকে আর ইমপ্রুভ করতে পারবো না। কেউ তো একজন দরকার যে আমার খুঁতগুলো বলবে, যেরকম আমার শিক্ষিকা তো রয়েছেনই, তার সঙ্গে দর্শকের ফিডব্যাকটা অবশ্যই ম্যাটার করে। মানে আমি একদিন এরকম ছোট একটা অনুষ্ঠান হচ্ছিল রাস্তায়, আমি বাবু মশাই কবিতাটা বলেছিলাম। তো সেখানে আমার কিছু কিছু খামতি ছিল। এক ভদ্রলোক তিনি আমাকে ডেকে বলেছিলেন যে এই এই জায়গাগুলো ইমপ্রুভ করা যেতে পারে। আমি সেগুলোর উপর কাজ করেছি এবং এই ধরনের ফিডব্যাক পেলে খুবই ভালো। একদমই তাই। আর যিনি তোমাকে বলেছিলেন যে এই এই জায়গাগুলো হলে ভালো হতে পারে, তাকে কিন্তু সেটাকে জানতে হবে। মানে আমি যখন অন্যের খারাপটা ধরাচ্ছি, আমাকে কিন্তু সঠিকটা জানতে হবে। সেদিক থেকে মনে হয় না শিক্ষাগত যোগ্যতার ব্যাপার রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে, কারণ বর্তমান সমাজে দাঁড়িয়ে দেখতে গেলে আবৃত্তি আর কবিতা পাঠটা কোথাও গিয়ে এক হয়ে যাচ্ছে। মানুষ এই ডিফারেন্সিয়েশনটা খুব একটা বুঝতে পারছে না যে কোনটা আবৃত্তি আর কোনটা দেখে দেখে কবিতা বলা। আবৃত্তি মানে হচ্ছে একটা কবিতাকে আত্মস্থ করে, মুখস্থ করে, তারপর সেটাকে অনুভূতি দিয়ে প্রকাশ করা, যেটা একটা কবিতা দেখে দেখে পাঠ করলে কিন্তু হয় না। তাই হ্যাঁ, আবৃত্তি সম্পর্কে জ্ঞানটা থাকা দরকার, বা আবৃত্তির জ্ঞান, আপনি যদি শিল্পী নাও হয়ে থাকেন, আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। একদম তাই। কারণ একজন ভালো শ্রোতা না হলে কখনোই তার মধ্যে সেই যোগ্যতাটা থাকবে না যে সে শুনে বুঝতে পারবে কোনটা আরো ভালো করে বলা যেতে পারতো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রত্যেকের নিজস্ব পেজ রয়েছে, আমাদের যে ক্রিয়েটিভিটি গুলো আমরা সেখানে তুলে ধরি। তো তোমার কি এরকম কিছু আছে যেখানে তুমি তোমার এই ক্রিয়েটিভিটি গুলোকে প্রকাশ করছো বা তুলে ধরছো কোনো পেজ? না, সত্যি বলতে আমি সোশ্যাল মিডিয়ায় একটু কম অ্যাক্টিভ, কারণ আমি মানে সারাদিন এতটাই ব্যস্ত থাকি, আমার খুব একটা সময় হয়। তো সেখানে খুব পুরনো কিছু ভিডিও রয়েছে, লকডাউনের সময় সবাই ফ্রি ছিল, সেই রকম নতুন কিছু আর সেভাবে ছাড়া হয় না। তাই যেটুকু এক্সপোজার পেয়েছি আমি পুরোটাই মঞ্চের দৌলতে। না, আজকালকার যুগে কেউ বলছে একটু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, মানে একটু শুনলে দর্শকদের অবাকই লাগবে। কারণ এখনকার জেনারেশন বা আমরা সকালবেলা সেই ঘুম থেকে উঠে সেই ফোন, আর রাতে শুতে যাওয়া অব্দি ফোন, মানে যাবতীয় আপডেট ওটাই হচ্ছে জগৎ এখনকার দিনে। তো এই সোশ্যাল মিডিয়া নিয়ে তোমার কি মত? কারণ ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। অবশ্যই ভালো খারাপ দুটো। কতটা তার সঙ্গে তোমার সম্পর্ক নিবি, বা কতটা দূরে কতটা কাছে? সোশ্যাল মিডিয়া চর্চা নিয়ে তো মানে এর তো কোনো অন্ত নেই। আমারও সকালবেলা চোখ খুলে ফোন দেখতেই হয়, কারণ ফোনটা এখন আমাদের জীবনের একটা মানে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সমস্ত কিছু মানে কলেজের পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় যা কিছু ফোন। আমি সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ ইন দ্য সেন্স, আমার খুব একটা ওই নিয়ম করে ছবি পোস্ট করা বা কবিতা পোস্ট করা হয় না। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা পোস্ট করে, তাদের পোস্ট দেখি। কোনো ভালো কবিতা, মানে বেশ কিছু আধুনিক কবি বা লেখক রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াটাই যাদের কাছে একটা প্ল্যাটফর্ম নিজের লেখা প্রকাশ করা, তো সেই ধরনের লেখা আমি পড়ি। আমি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাক্টিভ, আমার নিজের আপডেট খুব একটা লেখালেখি করা হয় না। আর বন্ধু বান্ধবরা কি বলে? বন্ধু বান্ধবরা ভীষণ সাপোর্টিভ, আমার কলেজের বন্ধু বান্ধবরা ভীষণ সাপোর্টিভ। আমি কলেজে থিয়েটার করি, তো এমনও দিন গেছে, মানে ক্রমশ কিন্তু গুণ আরো প্রকাশ পাচ্ছে। এমনও দিন গেছে কলেজে থিয়েটারের একদম মহড়া চলছে, তার মাঝে আমার আবৃত্তি ক্লাস রয়েছে, যেটা আমি মিস করতে পারবো না। তো ওরা আমাকে একটা সেপারেট রুমের ব্যবস্থা করে দিয়েছে যে না, তুই এখানে বসে ক্লাস। সত্যি এরকম বন্ধু আজকাল দেখা যায় না, কারণ বন্ধু ভাগ্য সবার খুব একটা ভালো হয় না। হ্যাঁ, আমারও ছিল না। স্কুল লেভেল অব্দি আমি শিক্ষিকাদের থেকে প্রচন্ড সাহায্য পেয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্রী ছিলাম।
কিন্তু কলেজে বন্ধুদের থেকে যে সাহায্যটা, এই যে তোর কোনো অসুবিধা হচ্ছে, আমি আজকেও যেরকম সকালবেলা আমার কলেজে একটু কাজ ছিল, আমি সেখান থেকে এসেছি, আমাকে রেডি হতে ওরা সাহায্য করেছে। বাহ, সত্যি হেল্পফুল ফ্রেন্ডস। তো এই যে বলে থিয়েটারের কথা একটু আসবো, তো কতদিন হলো থিয়েটারের সঙ্গে যুক্ত? থিয়েটার কলেজে ঢুকেছি, সেই থেকে থিয়েটার করা শুরু হয়েছে, প্রপার থিয়েটার। কলেজে নাটক প্রচুর করেছি, ডিরেক্ট করেছি, কলেজে বেশিরভাগ প্রশিক্ষণ নেওয়াটা শুরু হয়েছে সম্প্রতি। হ্যাঁ, কলেজে আমি নিজেও টুকটাক ডিরেক্ট করেছি, যেরকম ভীম বলে আমি ভীম হয়েছিলাম, সেরকমই অচলায়তন আমি পঞ্চকের চরিত্র অভিনয় করেছিলাম। এগুলো স্কুলে যেরকম হয়ে থাকে আর কি, ছোটখাটো নাটক সেরকম। আর কলেজে এসে প্রপার থিয়েটার। আগামীতে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে, অ্যাক্টিং ক্যারিয়ারটা নিয়ে? খুব একটা নেই, কারণ আমি তো কবিতাটাকে বেশি ভালোবাসি। আর যারা থিয়েটার করেন তারা জানেন যে থিয়েটার করতে গেলে, অভিনয় করতে গেলে গলার উপর খুব প্রেসার দিতে হয়। তো স্টেজ থিয়েটারের থেকেও বেশি করে যখন আমরা স্ট্রিট প্লে করি, পথনাটিকা করি, গলার উপর যে চাপটা পড়ে, তারপর আমার গলাটার খুব খারাপ অবস্থা। সেদিক থেকে এখন এই যে সিজন চেঞ্জের সময় একটা গলার উপর সকলেরই একটা চাপ আসবে, ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই, কিভাবে সুরক্ষিত রাখো নিজেকে? আমি সত্যি বলতে আইসক্রিম দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা সবারই দুর্বলতা আমাদের। হ্যাঁ, সবারই দুর্বলতা, তবু যতটা কন্ট্রোল করা যায়। আমার মায়ের একটা টোটকা রয়েছে, আদা আর মধু দিয়ে কিছু একটা বানিয়ে, আচ্ছা, ঘরোয়া টোটকা, গলা একদম আমার ঠিক হয়ে যায়। আর ভগবানের দয়া ঠান্ডার ধাত খুব একটা না, অনেকের যাদের ঠান্ডার ধাত আছে আর আইসক্রিম কোয়ালিটি, সেগুলো থেকে নিজেকে দূরে রাখা আর একটা লোভ সামলানো যায় না, কিন্তু যাদের এই কণ্ঠ নিয়ে কাজ, তাদেরকে তো নিজেকে সংযত রাখতেই হবে, সেটা মেনটেন করতেই হবে। তো হট কফি হোক বা চা, গরম চা আদা দিয়ে খেলেও তো সেটা উপকারী। আমি ভীষণ চা ভক্ত, আমি অতটা কফির দিকে না, আসলে এনার্জিও কাজ করে। তো একদম আদা দিয়ে চা আর মায়ের টোটকা ব্যাস। এই যে বলে অচলায়তন, তো সমাজের এখনো অনেক দরজায় কিন্তু বন্ধ আছে, সেই দিক থেকে সোসাইটির উদ্দেশ্যে কি বলবে? সোসাইটির উদ্দেশ্যে আমি বলবো যে এখন আমরা যে সময় বাঁচছি 2025, এই সময় দাঁড়িয়ে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন ফেস করতে, এইটা যেন না হয়। সম্প্রতি নারী স্বাধীনতা নিয়ে এত কথা উঠছে, মহিলারা স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এখনো সেই পেট্রিয়ার্কিটা রয়েছে, যেখানে গিয়ে নারীদেরকে সেই একটা ডমিনেট করা হচ্ছে। আর সমাজ আজও পুরুষতান্ত্রিক, যেখানে মাতৃদেবীর আরাধনা হচ্ছে সেখানেও পুরুষ। একদমই তাই। তো মেয়েদেরকে আটকে রাখাটা যেন না হয়, তারা যেটা করতে চায় ভালো দিকে, অবশ্যই ভালো দিকে তারা যা কিছু করতে চায়, তাদেরকে যেন সেই স্বাধীনতাটা দেওয়া হয়। এখন তো এমনও দেখা যায় একটু মফস্বলের দিকে যে বেশি পড়াশোনা করিয়ে কি হবে, কন্যা সন্তান পরের ঘরে চলে যাবে, এরকম একটা বিষয় আজও। আর অনেকেই এখন হচ্ছে কন্যা সন্তান ঠিক মেনে নিতে পারে না। তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? মেয়ের মা বাবা পরিবারের উদ্দেশ্যে কি বলবে? মেয়ের মা বাবা পরিবেশের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কন্যা সন্তানের জন্ম দিতে না অনেক ভাগ্য লাগে, কারণ একজন নারীর মধ্যে শক্তি সত্তা রয়েছে, এবং স্বয়ং যে যারা সৃষ্টিকর্তা ত্রিদেব, তাদেরও কিন্তু জন্ম সেই আদ্যাশক্তি মহামায়ার থেকে, কাজেই তাকে এত ছোট করবো। একদমই তাই, যে ছেলেরা যেরকম আছে, মেয়েরাও তো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলছে, তো সেটাই হোক না কেন মেয়েদের বেলায় তুচ্ছ তাচ্ছিল্য। এবার আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি, শেষ নিবেদনে কি থাকছে বলে দাও। বেশ, আমি তো দুটো বড়দের নিয়ে কবিতা বললাম, শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোটদের নিয়ে কবিতা বলি। একদম রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছাড়া অসম্পূর্ণ। তো হোক আমার অন্তিম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা হয়ে চাপার কাছে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করো। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবে আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হবে। গাছের ছায়া ঘরের জানালাতে
পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ে পড়ে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁইয়ে ছড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। অনেক অনেক ধন্যবাদ। তিন ধরনের কবিতা আমরা শুনলাম শিল্পী স্বস্তিকা থাপার থেকে। আবার অন্য কোনো পর্বে এমনই একজন শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার সঙ্গে এরকম আড্ডা হবে। দেখতে থাকুন টুডে স্টোরি।